সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় এসআই আকবর সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। পলাতক একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সৌদি আরবে পাচারের শিকার হাবিবা দেশে ফিরেও দেখা পেল না স্বজনদের। অভিযুক্ত এজেন্সির সহায়তায় বিমানবন্দর থেকে নিয়ে গেল পুলিশ, শঙ্কায় পরিবার। খোদ পরিচালকেরই ধারণা নেই প্রকল্পের বিষয়ে। রাজধানীর যানজট নিরসনে চড়া বাজেটের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল ২ বছরে ৫২ কোটি টাকা খরচ হলেও কাজ হয়েছে নামমাত্র। ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। চট্টগ্রামে ওয়াসার ভুতুড়ে বিল, পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। অনিয়ম বন্ধে বসানো হয়েছে ১০,০০০ ডিজিটাল মিটার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদ। সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় এসআই আকবর সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। পলাতক একজনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। ইকরাম, ধন্যবাদ সাদিয়া। এখন থেকে আধা ঘন্টা আগে এই আমার পিছনে আমার পাশে যে আদালতে রয়েছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে এই রায়হান হত্যা মামলার ৫ অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। তার মধ্যে একজন রয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত এসআই এবং যিনি ইনচার্জ হিসেবে সেই সময় ছিল। ১১ অক্টোবর গত বছরে সেই আকবর সহ ৫ পুলিশ সদস্যকে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত এবং গ্রহণ করে পলাতক আসামি আব্দুল্লাহ নোমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বলে রাখা প্রয়োজন যে ১১ অক্টোবর এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে ধরে এনে পিটিয়ে তার কাছে চাঁদা দাবি করে তার মা এখানে আদালতে উপস্থিত ছিলেন। বাদীনি যিনি এই মামলার বাদী এবং আকবর যে রায়হানের স্ত্রী তামান্না আক্তার তান্নি তিনিও আদালতে উপস্থিত ছিলেন। তারা বলেছেন যে ১০,০০০ টাকা চাঁদার দাবিতে তাকে পিটিয়ে হত্যা করেছে এবং এই হত্যার মামলার চার্জশিট দিয়েছিল ৫ মে পিবিআই এবং পিবিআইয়ের উপর দায়িত্ব পড়ার পর ৬ মাস সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বা সূক্ষ্মভাবে তদন্ত করে এই মামলার চার্জশিট দেয় আদালতে। সেই চার্জশিট দেওয়ার পরে আজকে সেই চার্জশিট গ্রহণ করা হয়েছে ৫ মের পর। আজকে এই সেপ্টেম্বর মাসের শেষ দিনে এই মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত এবং গ্রহণ করার পর পরবর্তী বলা যায় বিচার কার্য শুরুর একটি প্রক্রিয়া শুরু হলো আজকের পর থেকে। এতে করে এই মামলার যে বাদী এবং এই মামলা রায়হানের মা তারা আদালতে ছিল তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। যদিও প্রায় ১ বছর হয়ে যাচ্ছে, আগামী ১১ অক্টোবর এই রায়হান হত্যার ১ বছর পূর্ণ হবে। সেই 1 বছরের মধ্যেও যদিও বিলম্ব হলেও শেষ পর্যন্ত এই বিচার কার্য শুরু হয়েছে, তার কারণে তার মা সন্তুষ্ট রয়েছে। এই মামলার যে ৫ জনের বিরুদ্ধে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে তারা তাদের মধ্যে ৫ জন সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে এবং আব্দুল্লাহ নোমান ঘটনার পরপরই তিনি পালিয়ে যান। আব্দুল্লাহ নোমান কোনো পুলিশ সদস্য নয়, তিনি একজন কথিত সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে এবং হাসান যিনি এই সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য জিনিসপত্র নষ্ট করেছিল বা বিভিন্ন আলামত নষ্ট করার দায়ে তাকে সহযোগিতা করেছিল, তার কারণে নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাদিয়া ছিল মোটামুটি গত ১ বছরে ১১ অক্টোবর রায়হানের যে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে যে চার্জশিট গ্রহণ করা হয়েছে আজকে আদালতে, তার সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। সৌদি আরবে পাচারের শিকার হাবিবা দেশে ফিরেও দেখা পেলেন না স্বজনদের। পাচারের দায়ে অভিযুক্ত এজেন্সির সহায়তায় বিমানবন্দর থেকে তাকে নিয়ে যায় পল্টন থানা পুলিশ। বিমানবন্দরে পরিবার কিংবা গণমাধ্যম কর্মী কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি ভুক্তভোগী হাবিবাকে। স্বজন তার নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। ৪ মাস অমানসিক নির্যাতনের শিকার হয়ে বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মধ্যপ্রাচ্যে পাচারের শিকার বাংলাদেশি হাবিবা আক্তার। এদিন প্রিয়জনকে ফিরে পাবার অপেক্ষায় ছিল তার পরিবার, কিন্তু ঘটল উল্টো ঘটনা। চাকরি দেবার কথা বলে সৌদি আরবে যারা হাবিবাকে বিক্রি করে দিয়েছিল সেই এজেন্সি ইফতি ইন্টারন্যাশনালের মালিক রুবেল ও পাচারের ৩ সহযোগীর লোকজনকে সঙ্গে নিয়ে পল্টন থানা পুলিশ বিমানবন্দর থেকেই হাবিবাকে তুলে নিয়ে যায়। পুলিশ হাবিবাকে তার পরিবার ও ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলতে দেয়নি।
পরিবারের আশঙ্কা থানায় নিয়ে আসামিদের বিরুদ্ধে মামলা তুলে নিতে হাবিবাকে নির্যাতন করা হতে পারে। মানব পাচারের মামলায় অভিযুক্ত ও গ্রেফতার আসামিদের লোকজন সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে তুলে নেয়ার ঘটনাকে নজিরবিহীন বলছেন অভিবাসন কর্মীরা। যার বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে করে পল্টন থানা পুলিশ কি এমনি তাকে নিয়ে যায় বা তাদের সাথে রাখে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন ভাবার বিষয় হচ্ছে যে তাকে দিয়ে কি ধরনের স্টেটমেন্টটা তারা দেওয়া হবে, সেটাই এখন হচ্ছে যে ভাববার বিষয়। গৃহকর্মীর কাজ দেবার কথা বলে গত 7 জুন ইফতি ইন্টারন্যাশনাল নামে রাজধানীর একটি এজেন্সি হাবিবাকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠায়। তবে 7 দিন পরে পরিবারের কাছে পাঠানো ভিডিওতে হাবিবা জানান তাকে আসলে বিক্রি করে দেয়া হয়েছে, যেখানে তার উপর চলছে পৈশাচিক নির্যাতন। হাবিবার পরিবার তাকে দেশে পাঠানোর কথা বললে এজেন্সি থেকে বলা হয় 4 লাখ টাকা দিলে সৌদি আরব ছাড়তে পারবে হাবিবা, আর আইনের আশ্রয় নিলে গুম করে দেয়া হবে হাবিবাকে। এই ঘটনায় মঙ্গলবার প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপর র্যাব হাবিবার স্বামীর অভিযোগ আমলে নিয়ে 4 জনকে গ্রেফতার করে। পল্টন থানায় দায়ের হয় মানব পাচার মামলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে পরপর বেশ কয়েকটি বড় বাজেটের প্রকল্প নিয়েও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় যেন এবার নেওয়া হয়েছে চড়া খরচের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে খোদ প্রকল্প পরিচালকেরই নেই ন্যূনতম ধারণা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জাপানি প্রযুক্তির এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি অবাস্তব। রাজধানীর পল্টন মোড়, ট্রাফিক পুলিশের কাজ চলছে বাঁশি, হাতের ইশারা আর বাঁশের লাঠি দিয়ে। অথচ 2 বছর আগে 52 কোটি টাকা খরচ করে এই শহরে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। জাপানি প্রযুক্তির এই পদ্ধতি চারদিকের 300 মিটার দূরত্বের গাড়ির সংখ্যা নির্ণয় করে নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে এখনও রোবটের মতোই দাঁড়িয়ে আছে। কিভাবে এটাকে কাজে লাগাতে হবে তার কোনো ধারণাই নেই কর্তৃপক্ষের। সিগন্যাল লাইটগুলো আপাতত চলতেছে না, যতটুকু পারি হাত দিয়ে বা সিগন্যাল মেনটেন করি। আমাদের কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে পঙ্গু হয়ে গেছে। পল্টনের পাশাপাশি গুলশান 1, গুলিস্তান ও মহাখালী এই 4 ইন্টারসেকশনে বসানো হয়েছে এই প্রযুক্তি। প্রকল্প পরিচালকের কাছে প্রশ্ন ছিল, কিভাবে নিয়ন্ত্রণ হয় এই অত্যাধুনিক সিগন্যাল সিস্টেম। আমি নিতে ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ওয়ার্কশপ বা তারা কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আমার কোনো ট্রেনিং করা হয়নি বা যাওয়া হয়নি, দেখা হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জাপানের জন্য বানানো এই প্রযুক্তি বাংলাদেশে অচল। ঢাকার রাস্তা, গাড়ির ধরন ও ট্রাফিক ব্যবস্থাপনায় এটা পুরোপুরি অবাস্তব। আমাদের না আছে লেন, না আছে অল মোটরাইজ, সাথে নন মোটরাইজও আছে। যারা এটাকে প্রস্তাব করেছেন তারা নিজেরাও কোনোদিন সিগন্যাল ডিজাইন করেননি, সিগন্যালের জন্য কি দরকার হয় তাও জানেননি। এই পদ্ধতি কার্যকরের পূর্ব শর্তগুলো ঢাকায় বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি অযথা টাকা খরচের একটি প্রকল্প। তবে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। এই ধরনের উন্নত প্রযুক্তি নির্ভর ইন্টেলিজেন্ট বুদ্ধিদীপ্ত সিগন্যালের পূর্ব শর্তগুলি ঢাকায় নাই। সবাই মিলেই প্রকল্পটা করছে ডিটিসি এর সঙ্গে আর কি। এখন আমাদের জন্য যদি কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা সবাই মিলেই করবো আর কি। এই 4 স্থানে সমীক্ষা প্রকল্প সফল হলে রাজধানীর প্রায় 150 শতাধিক ইন্টারসেকশনে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল চালুর পরিকল্পনা রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। 2012 সাল থেকে যানজট নিরসনে 3টি প্রকল্প নেওয়া হলেও একটিরও সুফল মেলেনি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত না হওয়ায় সেগুলো এখন উল্টো যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ওয়াসার ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছে নগরবাসী। পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। এই অবস্থায় অনিয়ম বন্ধে প্রাথমিকভাবে নগরীর 4টি আবাসিক এলাকায় বসানো হয়েছে 10,000 ডিজিটাল মিটার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। ফ্ল্যাটের কোনো বাসিন্দা না থাকার পরও প্রতি মাসে ওয়াসার 15 থেকে 20,000 টাকা ভুতুরে বিল গুনতে হচ্ছে নাজিমুদ্দিনকে, যা 1 বছরে ঠেকেছে 2.5 লাখে। বারবার অভিযোগ করেও শুরু হয়নি হয়রানির। শুধুমাত্র নাজিমুদ্দিন নন, চট্টগ্রাম ওয়াসার বিল নিয়ে এমন অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। আমরা ওখানে ওয়াসার মধ্যে অ্যাপ্লাই করছি, ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, ওইটা নিয়ে কোনো সংশোধন করে নাই। ওই টাকাগুলো জমা আছে, এখন আমরা কী করবো ওই টাকাগুলো? কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে।
কোনো পানি সাপ্লাই নেই। দেখতে দেখতে ৬০,০০০ টাকার বিল আসলো। 2016 সালে ওয়াসার গড় বিল প্রথা শুরু হওয়ার পর বছরে সংস্থাটির বিল ছিল 43 কোটি টাকা, যা এখন দাঁড়িয়েছে 105 কোটি টাকায়, যার পুরোটাই যায় গ্রাহকের পকেট থেকে। আমি মনে করি এই বাড়তি বকেয়াটা হয়েছে শুধুমাত্র গড় বিলের কারণে, এবং গড় বিল ভুতুরে বিল সব একই সূত্রে গাঁথা। যুগের পর যুগ চলে আসা এসব অভিযোগ থেকে বেরিয়ে আসতে অটোমেটেড মিটার রিডিং স্থাপনে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। যে ডিজিটালাইজ মিটার যেটা দিচ্ছি, তার ফলে হবে কি, মিটারের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমরা মিটারের থেকে সরাসরি রিডিংটা আমরা আমাদের এখানে কম্পিউটার সেকশনে পাবো। তাইলে আমাদের এই যেটা আমরা বলি হিউম্যান এরার বা চুরি বা এটসেট্রা যত কিছুই বলি, গ্রাহক থেকে যে কমপ্লেনগুলো আসে, আমাদের থেকে যে কমপ্লেনগুলো গ্রাহকের কাছে যায়, এগুলো মিনিমাইজ হয়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক প্রায় 73,000, আর বিশাল সংখ্যক গ্রাহকের রিডিং দেখে বিল করে মাত্র 43 জন মিটার ইন্সপেক্টর। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে ওয়াসার মতো সংস্থার অনিয়ম দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। কেবলমাত্র তখনই গ্রাহক হয়রানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময়ে বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে পর্যায়ক্রমে সব দেশে নিজস্ব ভবনে দূতাবাস চালুর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। 12 দিনের সফর শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বুধবার বিকেলে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই তিনি ভবন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় দোয়ায় অংশ নেন। প্রধানমন্ত্রী জানান, যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে সব দেশেই নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। পরে নতুন ভবনে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন ও স্থায়ী প্রতিনিধির বাসভবন এবং লস অ্যাঞ্জেলেসে কনসুলেট অফিস ও কনসাল জেনারেলের বাড়ি ক্রয় করে সরকার। বাংলাদেশের মালিকানায় নিজস্ব ভবন রয়েছে ভারতসহ প্রায় 20টি দেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। বাসাবাড়িতে গৃহকর্মীর আড়ালে ওত পেতে আছে চোর, যাদের টার্গেট স্বর্ণালংকার ও নগদ টাকা। সুযোগ পেলেই মূল্যবান সম্পদ নিয়ে সটকে পড়ছে কেউ কেউ। সম্প্রতি রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট থেকে 20 ভরি স্বর্ণালংকার চুরি করে আত্মগোপনে চলে যায় এক গৃহকর্মী। 1 মাস খোঁজাখুঁজির পর চোরাই স্বর্ণসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। 20 ভরি স্বর্ণালংকার শরীরের মধ্যে লুকিয়ে পালিয়ে যাচ্ছে গৃহকর্মী। রাজধানীর বেইলি রোডের একটি বাসা থেকে আগস্টের 20 তারিখে এভাবেই পালিয়ে যেতে দেখা যায় তাকে। দীর্ঘ সময় কাজের লোককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির মালিক। আলমারির দরজা খোলা দেখে সন্দেহ হয় তার। খোঁজ নিয়ে দেখা যায় 20 ভরি স্বর্ণালংকার উধাও। স্বর্ণগুলো ভাগ ভাগ করা ছিল বক্সের ভিতরে, কিন্তু সে করছে কি আপনার ওই বক্স নিলে অনেক জায়গা পড়ে যেতে পারে, ও করছে কি চালাকি করে ওই বক্সগুলো রেখে সে আপনার ওই গোল্ডগুলো একটা কাপড়ে পেঁচিয়ে তারপরে সে বের হয়ে গেছে। 1 মাসের চেষ্টায় রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয় গৃহকর্মী শম্পাকে। অক্ষত অবস্থায় তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া সব অলংকার। পুলিশ বলছে, চুরির পর গাজীপুর, কিশোরগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল সে। খরচ চালাতে কিছু অলংকার বন্ধক রেখেছিল, কিন্তু কোনো গয়নাই বিক্রি করেনি। এরা অভাবী মানুষ, লোভে পড়েই মূলত আসলে এই চুরিটা করেছে। সে যে মালিকের কাছে যে আবার স্বর্ণ ফেরত দেবে সেই সাহস তার হয়তো ছিল না। আর সে যদি খুব বেশি পেশাদারই হবে, তাহলে 1 মাসের ভিতরে স্বর্ণ সে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলতো বা বিক্রি করে ফেলতো। চুরি ঠেকাতে গৃহকর্মী নিয়োগে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। যখন কাজের লোক বাসায় নিয়োগ দেই, তার বিস্তারিত তথ্য আমরা রাখি না। আমাদের কিন্তু নাগরিকদের, মহানগরে যারা বসবাস করে নাগরিকদের ডাটাবেস রাখার জন্য সেখানে কাজের লোকও অন্তর্ভুক্ত করা আছে। এই ডাটাবেসগুলো থাকলে আমাদের জন্য সুবিধা হয়। এই ডাটাবেসটা রাখা হয় না বা সেখানে তথ্য দেওয়া হয় না। এই তথ্যগুলো সংরক্ষণ রাখা, একই সাথে অপরিচিত
কাউকে কাজের লোক হিসেবে নিয়োগ না দেওয়া। রাজধানীতে বাসাবাড়িতে চুরির সঙ্গে গৃহকর্মীদের জড়িত থাকার আরও কয়েকটি ঘটনাও এর আগে উঠে আসে। এগুলোর নিরাপত্তার বিষয়টি বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর আসনের উপনির্বাচনে চলছে ভোট। নির্ধারণ হবে মমতার ভাগ্য। নজিরবিহীন নিরাপত্তা, সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে বিজেপি। আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। সে কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। পিবিআইয়ের তদন্তে তার প্রমাণ মিলেছে। এছাড়া আগের স্বামী রাকিবের সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও তদন্তে উঠে এসেছে। প্রতিবেদনটি আজ কোর্টে জমা দেবে পিবিআই। এবছরের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করে ক্রিকেটার নাসির। বিয়ের পর তামিমার আগের স্বামী রাকিব দাবি করেন তাকে ডিভোর্স না দিয়েই নাসির বিয়ে করে তার স্ত্রী। তাদের ঘরে 8 বছরের সন্তানও রয়েছে। পরে তামিমাকে নিজের বউ দাবি করে কোর্টে মামলা করেন রাকিব। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। সব অনিশ্চয়তা কাটিয়ে প্রবাসীদের জন্য চালু হয়েছে দুবাইগামী ফ্লাইট। বিমানবন্দরে গতকাল থেকে চলছে আরটিপিসিআর ল্যাবে প্রবাসীদের নমুনা পরীক্ষা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে তার কাছে। কাজল, সাদিয়া, এয়ারপোর্টে শাহজালাল এয়ারপোর্টে কিন্তু করোনা টেস্টের যেটা আমরা বলেছিলাম আরটিপিসিআর ল্যাবের একটু আমরা জানিয়েছি, সেটা হচ্ছে যে গতকাল কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু করোনা পরীক্ষার যে কার্যক্রম আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন এবং কার্যক্রম শুরু হয়। এবং গতকাল থেকে এ পর্যন্ত অর্থাৎ সকালে 10:15টায় একটি ফ্লাইট গেছে দুবাইয়ে। সেটি পর্যন্ত কিন্তু 122 জন যাত্রী আরটিপিসিআর ল্যাব এয়ারপোর্টে টেস্ট করে কিন্তু তারা গিয়েছেন। এছাড়া অন্যান্য কাতার এয়ারওয়েজ এছাড়া বিভিন্ন এয়ারওয়েজে কিন্তু আরও কিছু যাত্রী গিয়েছেন, কিন্তু করোনা টেস্ট এখান থেকে করে কিন্তু তারা গিয়েছেন 122 জন, এমনটি কিন্তু সিভিল এভিয়েশন জানিয়েছে আমাদের এখন পর্যন্ত। এবং বিকেলে কিন্তু আরেকটি টেস্ট শুরু হবে 5:30টায় যেহেতু ফ্লাইট, সেক্ষেত্রে বিকেল 3টা 4টা 5টা এর মধ্যে কিন্তু আরেকটি টেস্ট শুরু হবে, কারণ ফ্লাইট শিডিউল আগে কিন্তু কমপক্ষে 6 ঘন্টা আগে কিন্তু যাত্রীরা আসছেন এবং তারা পরীক্ষা করছেন। এবং আমরা ভিতরে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে পিসিআর ল্যাবে কিন্তু এখন যারা যাত্রী আসে তারা কিন্তু মূলত বাহির থেকে 48 ঘন্টা আগে যে করোনার টেস্টটি করেছেন সেই রেজাল্ট নিয়ে এসে কিন্তু তারা এখানে স্ক্যানিং করছেন। স্ক্যানিং করার পরে রেজিস্ট্রেট হচ্ছেন এবং যখন থেকে আজকের বিকেলের ফ্লাইটের জন্য যখন কার্যক্রম শুরু হবে, করোনা টেস্ট শুরু হবে, তখন থেকে কিন্তু তারা এটি কিন্তু বলা চলে যে টেস্টগুলো কিন্তু দেওয়া শুরু করবেন। এবং আজকে মোটামুটি 3টা ফ্লাইট যাওয়ার কথা রয়েছে, রাত 2:30টা পর্যন্ত 3টা ফ্লাইট যাবে। সেক্ষেত্রে প্রতিটি ফ্লাইটে কিন্তু এই কার্যক্রম এখান থেকে শেষ করে যাত্রীরা কিন্তু যাবেন, অর্থাৎ বাহিরে 48 ঘন্টা আগে একটি করোনা টেস্ট নেগেটিভ নিয়ে আসবেন এবং তারপরে এখানে টেস্ট নেগেটিভ সাপেক্ষে তারা কিন্তু দুবাই যাবেন। এবং এখন পর্যন্ত সিভিল এভিয়েশন বিমান কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, এয়ারপোর্ট কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, সেটি হচ্ছে যে যাত্রীরা যারা এখানে টেস্ট করতে আসছেন তারা কিন্তু মোটামুটি স্বস্তি প্রকাশ করেছেন, অর্থাৎ যেহেতু কোনো ভোগান্তি নেই এবং ভিড় নেই, ফ্লাইটের আগে যত টিকিট সাপেক্ষে কিন্তু তারা কিন্তু এখানে আসছেন এবং পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এবং সেই সাপেক্ষে কিন্তু যাত্রীরা যাচ্ছেন। এবং এটি কিন্তু চলমান প্রসেসে কিন্তু চলবে। এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, সেটি হচ্ছে যে বলা চলে যে দুবাই যারা যাচ্ছেন তারা কিন্তু স্বস্তি একদিকে প্রকাশ করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়েছি, সেটি হচ্ছে শুধু যেহেতু 6 ঘন্টা আগে দুবাই যাওয়ার 6 ঘন্টা আগে কিন্তু এখানে যেহেতু শর্ত দিয়েছে দুবাই অ্যাম্বাসি, সেক্ষেত্রে সেই যাত্রীরাই দুবাই আবুধাবি যারা যাবেন তারাই কিন্তু এখানে শুধু এই আরটিপিসিআর ল্যাবে কিন্তু টেস্ট করতে পারবেন। বাকি যাত্রীরা অন্য দেশে যারা যাবেন তারা কিন্তু বাইরে থেকেও কিন্তু টেস্ট করে তারা যেতে পারবেন। তো এখন পর্যন্ত এয়ারপোর্টে পিসিআর ল্যাব আরটিপিসিআর ল্যাবের পরীক্ষা কার্যক্রম সব শেষ অবস্থা ছিল এই পর্যন্ত। সাদিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের উপনির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে এই ভোট, শেষ হবে সন্ধ্যা 7টায়। এই আসনই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল। ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও হচ্ছে ভোট। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট।
বৃহস্পতিবার সকাল 7টার আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তো আজকে তারই একটা উপনির্বাচন এখানে হলো, যেখানে আমরা সকলে পুরো ভবানীপুরবাসী ভোট দিলাম। গরমটা নেই, ঠান্ডাভাবে সবাই ভোট দিতে পেরেছে। বক্সটা যেটা আছে একটু আমাদের পক্ষে একটু অন্ধকার। দক্ষিণ কলকাতার ভবানীপুর অবাঙালি সংখ্যালঘু মুসলিম ও বাঙালি হিন্দু ভোটার মিশ্রিত এই আসনটি মূলত উচ্চবিত্তদের এলাকা বলেই পরিচিত। গত 15 বছরের 3টি বিধানসভা আর 2টি লোকসভার মোট ভোট দেওয়ার হার পর্যালোচনায় দেখা যায় 40% মতো ভোট পড়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা রুখতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। বুথে বুথে বসানো হয়েছে সিসি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকেও। কঠোর নিরাপত্তার মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল। কিন্তু এখানে মেশিন ট্যাম্প করা রেখেছে, এরা স্টার্ট করছে না এখনো, বলছে মেশিন খারাপ আছে তো পাল্টি করো। অভিযোগ অস্বীকার করে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তৃণমূল নেতাকর্মীরা। যারা মুখে বলে যে 1 লাখ ভোট আমার ভোটই পড়বে 1,20,000। বিজেপি ধরুন 25 ম্যাক্সিমাম হলে 30, হিসাব করে মোটামুটি আমরা ধরেছি 43,000 সামথিং ভোটে। ভবানীপুর ছাড়াও আজ মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, জঙ্গিপুরেও চলছে ভোট গ্রহণ। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা প্রার্থী হয় সবার নজর ভবানীপুরের উপনির্বাচনেই। মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং শমশেরগঞ্জের তুলনায় ভবানীপুরে গড়ে ভোট পড়েছে কম, কিন্তু ভোট হয়েছে সুষ্ঠুভাবে কোভিড বিধি মেনেই। ভবানীপুর থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় এসআই আকবর সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ। পলাতক একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সৌদি আরবে পাচারের শিকার হাবিবা দেশে ফিরেও দেখা পেল না স্বজনদের। অভিযুক্ত এজেন্সির সহায়তায় বিমানবন্দর থেকে নিয়ে গেল পুলিশ, শঙ্কায় পরিবার। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।